প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 243 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এই এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে পায়েল মুখার্জি মুড়াগাছা থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিয়া পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর থেকে। রিয়া আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে, এটা খুব সম্ভবত রিয়ার পাঠানো প্রেতপক্ষের দ্বিতীয় ঘটনা। আশা করি দুটো ঘটনাই তোমাদের ভালো লাগবে, তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 243 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমার নাম পায়েল মুখার্জি, আমার বাড়ি মুড়াগাছা। আমি একটা সত্য ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা খুব ভয়ানক না হলেও বড়ই অদ্ভুত। আজ থেকে 2 বছর আগে আমার ঠাকুমা মারা গিয়েছিলেন, আর ঠাকুমা মারা যাওয়ার পরে কয়েকটা ঘটনা বা বলা যেতে পারে অদ্ভুত ঘটনা আমি লক্ষ্য করি, সেটাই তোমাকে লিখে পাঠাচ্ছি। আমার ঘরের ঠিক পাশেই ঠাকুমার ঘর ছিল। ঠাকুমা মারা যাওয়ার পরের দিন রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন আমি নিজের ঘরে এসে শুলাম, তখন কিছুক্ষণ পরে ঠাকুমার ঘরের দরজা থেকে একটা অদ্ভুত আওয়াজ পাই। তখন রাত 12টা বাজে। দরজায় প্রচণ্ড ধাক্কা মারার আওয়াজ হচ্ছে। ঠাকুমার ঘরের দরজা বন্ধই ছিল, কিন্তু এরকম আওয়াজ কেন হচ্ছে সেটা বুঝে উঠতে পারলাম না। আমি উঠলাম, উঠে দরজা খুলে দেখতে গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বরং আমি বেরিয়ে দেখলাম যে ঠাকুমার ঘরের দরজা একেবারে শান্ত। আমি আবার নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। এখানে বলে রাখি যে আমার ঘরের দরজা খুললেই ঠাকুমার ঘর দেখা যেত, কারণ আমাদের প্রত্যেকটি ঘর পর পর ছিল। স্কুল বাড়িতে যেরকম হয় অনেকটা সেই রকম। আমি বিছানায় এসে শুয়ে পড়ে একটু তন্দ্রাচ্ছন্ন হতেই আবার একই রকম আওয়াজ শুনতে পেলাম। এইবার আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে ঠাকুমার ঘরের দরজা খুললাম, আর ভেতরে ঢুকতেই দেখি ঠাকুমার বিছানায় বসে আছে একটা কালো বেড়াল। আমি এক মুহূর্ত সেই বেড়ালটিকে দেখে প্রচণ্ড চমকে গিয়েছিলাম, কেননা ঘরের জানলা দরজা সব আঁটো সাঁটো করে বন্ধ। তাহলে এই বেড়াল ঘরের মধ্যে ঢুকবে কি করে? সময়টা ছিল শীতকাল, তাই আমার মা সন্ধে হওয়ার আগে এই ঘরের দরজা জানলা বন্ধই করে রেখেছিল। বেড়ালটা কিভাবে ঘরে ঢুকলো সেটা বুঝে উঠতে পারলাম না। বেড়ালটাকে তাড়াবার চেষ্টা করতে বেড়ালটা কিছুতেই ঘর ছেড়ে যেতে চাইছিল না। এদিক থেকে লাফিয়ে ওদিক যাচ্ছে, কখনো টেবিলের তলায় ঢুকে পড়ছে অথবা খাটের নিচে, আর এক অদ্ভুত বিরক্তিকর বিকট শব্দ করছে মুখে। আমি আর ওকে ঘাঁটালাম না, কেননা ও ভয় পেয়ে দৌড়ে এসে যদি আমাকে খামচে দেয় তাহলে আরেক বিপত্তি। তবে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি ঠাকুমার ঘরের দরজা শিকল দিয়ে ভয়ে কাঁদতে কাঁদতে এসে ঘরে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারবো না, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই আমার বিছানা থেকে একটা বেড়াল ডেকে উঠছে। আমি চোখ খুলে দেখি সেই কালো বেড়ালটা আমার বিছানায় আমার পাশে শুয়ে রয়েছে। আমি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠি আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরের দিন সকালে আমার বাড়ির বড়দের সমস্ত ঘটনা জানাই। তারা ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিলেও অবহেলাও করে না, কিন্তু কি করবে বা কি ভাববে, সবার মনে এটাই চলতে লাগলো যে আমি কি ভুল দেখেছি। এরপর আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকলাম যে আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন আর তিনি যখন দুপুরে খেতে বসতেন, ঠিক সেই সময়তে বেড়ালটা ঠিক চলে আসতো, আর ঠিক ঠাকুমা যেই জায়গায় বসতো ঠিক সেইখানে এসে কুণ্ডলি পাকিয়ে বসে পড়তো। তবে ঠাকুমার শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর ওই বেড়ালটাকে আর আমরা দেখতে পাইনি। আমি রাতের বেলায় ভয় মাঝে মাঝেই ঘুমের মধ্যে জেগে উঠে আঁতকে উঠতাম, এই বোধহয় বেড়ালটা আমার বিছানায় উঠল, কিন্তু সেরকম ব্যাপার আর কোনোদিন ঘটেনি। একবার রাত্রেবেলায় আমি বাথরুম করতে উঠেছিলাম। ঠাকুমার শ্রাদ্ধ শান্তি তখন হয়ে গেছে। ঠাকুমা একটা আরাম কেদারায় বসতেন, আর সেই আরাম কেদারা বারান্দায় রাখা থাকতো। আমি দেখতাম সেই চেয়ারটা নিজে থেকেই নড়ে।
এরকম বহুবার দেখেছি যে সেই চেয়ারটা নিজে থেকেই নড়ছে আর অদ্ভুত আওয়াজ হচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে সেই চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালে সবকিছু শান্ত হয়ে যেত। অন্য আরেক দিনের কথা বলছি। ঠাকুমা আমাদের সাথে খেতেন না। তিনি বেঁচে থাকতে তার এঁঠো কাঠা সগড়ির ভয় ছিল, তাই তিনি একটা ছোট্ট টেবিলে খেতেন। তিনি মারা যাওয়ার পর সেই টেবিলটা এমনিই পড়ে থাকতো। কিন্তু দুপুরবেলায় 2টোর সময় ঠিক ঠাকুমা যখন খেতেন, আমাদের বাড়ির অনেকেই দেখেছে যে ঠাকুমা যেই থালাতে খেতেন সেই থালাটা কোথা থেকে এসে সেই টেবিলের ওপর হাজির হয়েছে। এই ধরনের আরো অদ্ভুত ঘটনা আমাদের বাড়িতে ঘটতে থাকে। তবে ঠাকুমার শ্রাদ্ধ শান্তি মিটলে সেই সব ঘটনা ঘটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যেদিন ঠাকুমার শ্রাদ্ধ হয়েছিল সেই দিন সেই কালো বেড়ালটা ঠাকুমার ফটোর সামনে এসে বসেছিল। যতক্ষণ না শ্রাদ্ধ শান্তি মিটেছে সেই বেড়াল সেই ছবির সামনে থেকে সরেনি। তাকে তাড়াবার চেষ্টা করাতে ঠাকুরমশাই বলেছিলেন যে ওকে তাড়াবার কোনো দরকার নেই, ও থাক ওখানে বসে। এই ঘটনা হয়তো খুব ভয়ঙ্কর নয়, কিন্তু অদ্ভুত। যদি তোমার এই ছোট্ট ঘটনাটা ভালো লাগে তবে অবশ্যই দাদা শুনিও। আজকের মতো আমার ঘটনা এই পর্যন্তই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা ছোট্ট ঘটনা, কিন্তু খুবই রিয়েলিস্টিক একটা ঘটনা কিন্তু শুনে নিলাম। আর পায়েল এখানে ঘটনার শেষে তার একজন পছন্দের মানুষের নাম আমাকে নিতে বলেছে, দীপন বিশ্বাস। দীপন আর পায়েল দুজনকেই থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। এরকম ধরনের ঘটনা কিন্তু আমি অনেকের সাথেই ঘটতে শুনেছি। এখানে যেমন পায়েল একটা বেড়ালের কথা বলেছে, আমি অনেকের কাছেই শুনেছি যে কখনো বেড়াল, কখনো কাক বা কখনো কুকুর, অনেকের সাথেই এরকম ঘটনা ঘটে গেছে যে কোনো প্রিয়জন মারা যাওয়ার পর কোনো এক বিশেষ জীবজন্তুর আবির্ভাব ঘটেছে ঘরে। কিন্তু এর পেছনে কি যে ব্যাখ্যা আছে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের রিয়া। তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 243 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। প্রিয় রাজদা, আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা পাঠাচ্ছি। তোমার সুমধুর গলায় এই ঘটনাটা শোনালে খুব খুশি হব। প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কথাটা রাজদার গলায় শুনতে জাস্ট অসাধারণ লাগে, কিন্তু কথাটা যে কতটা খাঁটি সেটা আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা শুনলে সবাই বুঝতে পারবে। ভূতের গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভূত বা প্রেতাত্মার মুখোমুখি খুব কম মানুষই হয়েছে। আর যারা হয়েছে তারাই শুধু জানে ভয় কাকে বলে। ভূত যে সবসময় আমাদের সামনে বিকৃত রূপেই আসবে আর আমরা তা দেখে হঠাৎ করে ভয় পাবো, সেটা কিন্তু সব সময় হয় না। কখনো কখনো মানুষ এমন ভয় পায় সেই ভয় যেন তার শিরা উপশিরা এমনকি রক্তের মধ্যেও যেন মিশে যায়, যেটা সেই মানুষটি মরার আগে পর্যন্ত মনে রাখে। যাই হোক, আজকে আমার সাথে ঘটে যাওয়া এমনই এক মর্মান্তিক দুঃখজনক ঘটনাটা বলা আরম্ভ করছি। আমি রিয়া, পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর থেকে বলছি। 239 নম্বর এপিসোডে আমার পাঠানো প্রথম ঘটনাটা শোনানোর জন্য দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি ঘটনা। সালটা 2007, মার্চ মাসের শেষের দিকের ঘটনা। তারিখটা আমার মনে নেই। আমার তখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আমি এবং আমার আরেক বান্ধবী অন্বেষা কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছিলাম। কম্পিউটারের কোচিং সেন্টারটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমাদের ক্লাসের সময় ছিল সন্ধে 7টা। আমাদের যাওয়ার রাস্তায় পড়তো বাঁকা নদী, আর সেই বাঁকা নদীর ওপর বাঁকার ব্রিজ, সেটা পেরোলেই আমাদের কোচিং সেন্টারটি। তবে এখানে বলে রাখি যে তখনকার দিনে এখনকার মতো
চারিদিকে এত লাইট জনবসতি ছিল না। সন্ধে 6টা থেকে 7টার মধ্যে রাস্তাটা খুবই ফাঁকা এবং সুনসান হয়ে যেত। আমাদের বাড়ি ফিরতে প্রায় 9টা বেজে যেত। এরকমই একদিন আমরা বাড়ি ফিরছি। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি অন্বেষাকে বলি, আজকে না তনুর বাড়ি হয়ে যাব, ওর কাছে আমার ভূগোল বইটা আছে, ওটা নিতে হবে বুঝলি। এখানে বলে রাখি যে তনু হচ্ছে আমাদের আরেক বান্ধবীর নাম। আমার কাছে একটা এক্সট্রা ভূগোল বই ছিল, তাই পরীক্ষার আগে ওটা আমি ওকে দিয়েছিলাম। এই কথাটা বলতে বলতে আমরা কয়েক পা এগিয়েছি আর ওই ব্রিজের ওপর এসেছি। হঠাৎ রাস্তার অপর প্রান্ত থেকে একটা চেনা গলায় আমাদের কেউ ডেকে উঠল। আমরা সেই দিকে তাকিয়ে দেখি তনু দাঁড়িয়ে রয়েছে আর আমাদেরকে ডাকছে। আমরা দুজনেই মনে মনে বেশ খুশি হলাম যে যাক, আর ওদের বাড়ি যেতে হবে না। ওকে বলি কালকে আমাদের বাড়িতে বইটা দিয়ে আসবি। এই কথাটা ভাবতে ভাবতে রাস্তা পেরিয়ে ওর কাছে গিয়ে দেখি ও আমার বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বইটা দিয়ে ও বলল, আমি তোদের কম্পিউটার সেন্টারের দিকে যাচ্ছিলাম বইটা দিতে, আর দেখ রাস্তাতেই তোদের সাথে দেখা হয়ে গেল। ভালোই হলো, আমাকে আর যেতে হলো না। তখন অন্বেষা বলল, আরে আমরা তো তোর বাড়িতেই যাচ্ছিলাম, তুই আবার এত দূর 1 কিলোমিটার হেঁটে কম্পিউটার ক্লাসে যেতে যাচ্ছিলি কেন? তনু তখন বলল, না না তোরা বাড়ি যাস না, জানিস তো আমার বাবা এই সময় বাড়িতে আসে আর কি অবস্থায় থাকে, তোদের তো সবই জানা, তাই আমি ভাবলাম তোদের বইটা দিয়ে আসি। আমি তো এই কারণেই যাচ্ছিলাম যাতে তোরা আমার বাড়িতে না আসিস, তোরা বাবার এমন রূপ দেখিস, আমি সেটা চাই না। এখানে বলে রাখি যে তনুর বাবা প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত, আর ফিরে তার মাকে ও কখনো কখনো তনুকেও ছোটখাটো কথাতেই খুব মারধর করত। ঝগড়া অশান্তি তাদের বাড়িতে লেগেই থাকতো। তাই তনু তাদের বাড়িতে আমাদের যেতে মানাই করত। ওদের বাড়িতে আমরা তেমন যেতামই না। আমি তনুকে বললাম, দে বইটা দে, কিন্তু তনু আমার হাতে বইটা না দিয়ে বইটা রাস্তার মধ্যে ফেলে দিয়ে দৌড়ে ব্রিজের অপর পারে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বইটা আমি কুড়িয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুটা হেঁটে আসার পর আমরা পেছনে ঘুরে তাকালাম। অন্বেষা আমাকে বলল, আরে তনুর বাড়ি তো অন্যদিকে, ও উল্টো দিকে দৌড়ে কোথায় গেল রে? আমরা পেছন দিকে তাকিয়ে দেখি তনু ব্রিজের অপর পারে দাঁড়িয়ে আছে। তবে ততক্ষণে আমি আর অন্বেষা অনেক দূর চলে এসেছি। আমরা কতকটা চিৎকার করেই ওকে বললাম, কি রে তুই বাড়ি যাবি না? ও বলল, হ্যাঁ যাব, পরে আমার এখানে কিছু কাজ আছে, কাজ করেই বাড়ি ফিরব। এই বলে ও অন্ধকারে মিলিয়ে গেল। আমরা আর সময় নষ্ট না করে ওখান থেকে চলে আসলাম। কিন্তু যখন আমরা তনুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তখন দেখি ওদের বাড়ির সামনে অনেক লোকজন আর ওদের বাড়ির ভেতর থেকে ধোঁয়া বার হচ্ছে। আমরা দুজন কিছু না ভেবেই ওদের বাড়ির দিকে ছুটলাম। যেতে যেতে অন্বেষা আমাকে বলল, তনুদের বাড়িতে হয়তো আগুন লেগেছে রে। আমি ওকে বললাম, আরে আগেই উল্টোপাল্টা না ভেবে চল গিয়ে দেখি কি হয়েছে। সত্যি বলছি রাজদা, জীবনের সব থেকে বড় ভুল মনে হয় আমরা সেই দিন করেছিলাম, যার ব্যাখ্যা করতে গেলেও আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওদের বাড়িতে ঢুকে আমরা দেখি সেখানে অনেক লোক, কেউ কাঁদছে, কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে, আর তারই মধ্যে উঠোনের এক পাশের একটা নারকেল গাছের নিচে আমরা দেখলাম কিছুর মধ্যে আগুন লেগে আছে, আর সেটা সদ্য নেভানো হয়েছে, যার থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে আমরা দেখি একটা সম্পূর্ণ জ্বলে যাওয়া মানুষ পুড়ে কালো হয়ে কুঁকড়ে দলা পাকিয়ে পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে আমাদের দুজনের হাত পা থরথর করে কাঁপছিল। অন্বেষা আমার হাতটা চেপে ধরে বলল, চোখটা বন্ধ কর আর চল এখান থেকে, আমি আর দেখতে পারছি না। আমি তখন ওকে বলি, হ্যাঁ রে, তনুর মা কি তাহলে আত্মহত্যা করলো? এই বলে আমি কথাটা শেষ করতে পারিনি, এরই মধ্যে হঠাৎ করে ঘরের ভেতর থেকে তনুর মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, সব শেষ হয়ে গেল রে মা, সব শেষ হয়ে গেল, আমি মেরে দিয়েছি ওকে, তোদের বন্ধু আর আসবে না, শেষ শেষ সব শেষ। আমরা দুজনেই দেখি তনুর মায়ের হাতের কিছুটা আগুনে পুড়ে গেছে, আর পুড়েছে গলার কিছু অংশ। তাহলে কি ওই জ্বলন্ত মৃতদেহ তনুর ছিল? এই কথাটা শুনে আমাদের পায়ের তলার মাটি যেন সরে গেল।
চারিদিক যেন নিস্তব্ধ হয়ে গেছে। তনুদের বাড়িতে এত লোক, কিন্তু কারোর কথাই আমাদের কানে ঢুকছে না। আমার আর একটা কথা বলারও যেন শক্তি ছিল না। সারা গা দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। আমি যেন নড়াচড়া করারও শক্তি হারিয়ে ফেলেছি। আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। যতক্ষণ আমার জ্ঞান ছিল আমি দেখলাম একজন ভদ্রমহিলা কাকিমাকে টেনে আমাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে, আর আমাদের পাড়ার দুটি কাকু আমাকে ধরে ওখান থেকে বার করে নিয়ে আসলো। আমার সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। কোনো কিছুই বোঝার, শোনার বা বলার মতো ক্ষমতাটুকুও ছিল না। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে আমি তখন বাড়িতে। বাবা, মা এবং পাশের বাড়ির এক কাকিমা আমার কাছে বসে আছে। জ্ঞান ফিরতেই আমার যেন সব মনে পড়ে যায়। কিছুক্ষণ আগেই আমাদের সাথে কি কি ঘটেছে সেটা মনে আসতেই ভয় আঁতকে কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে সব কথা বলি। কম্পিউটার ক্লাস থেকে আসা থেকে শুরু করে তনুর বাড়িতে ঘটনা সব কথা জানাই। মাও শুনে খুব ভয় পায়। সেদিন রাতে মা আমার কাছেই শোয়, কেননা আমি ভয় ঠকঠক করে কাঁপছিলাম। যদি রাতে আবার ভয় পাই। সেই রাতেই ঘটল আরেকটা ঘটনা, যেটা আমি সকালে মার কাছ থেকে শুনেছি, কারণ আমার কিছুই মনে ছিল না। রাত তখন 2:45 হবে। আমি নাকি হঠাৎ করে খাট থেকে উঠে নিচে নেমে দরজা খুলে বেরিয়ে যাই। মা ভাবে আমি হয়তো বাথরুমে যাচ্ছি, তাই মা আমাকে কিছু বলে না। দেখে শুনে মা আবার শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ মা শুনতে পায় বাড়ির সদর দরজা থেকে দুমদুম করে আওয়াজ হচ্ছে। মা উঠে গিয়ে দেখে আমি সদর দরজার সামনে দাঁড়িয়ে মাথা ঠুকছি আর দরজাটায় নখ দিয়ে আঁচড়াচ্ছি আর খুব আস্তে আস্তে কিছু বলছি। মা ভয় পেয়ে বাবাকে পাশের ঘর থেকে ডেকে আনে। বাবা কান পেতে শোনে আমি বলছিলাম, আমি তনুর কাছে যাব, আমাকে যেতে দাও, ও দাঁড়িয়ে আছে বাইরে, আমাকে ডাকছে। মা বাবা কিছু উপায় না পেয়ে আমাকে ধরে জোরে ঝাঁকালে আমার হুঁশ ফেরে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমার গায়ে প্রচন্ড জ্বর, গা হাত পা নাড়াতে পারছি না, খুব ব্যথা। তাও আমি উঠে গিয়ে আমার কম্পিউটারের ব্যাগটা চেক করতেই দেখি, হ্যাঁ, আমার ব্যাগে সেই বইটা আছে। তাহলে কালকে রাতে আমাকে তনু যদি বইটা দিয়েই থাকে, তাহলে ওদের বাড়িতে আমরা যা দেখলাম বা শুনলাম সেটা কি সত্যি? আর যদি ওটা সত্যি হয়ে থাকে, তাহলে আমাকে বইটা দিল কে? এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। তাহলে কি তনুর অতৃপ্ত প্রেতাত্মা আমাদের সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিল, নাকি আমাকে বইটা ফেরত দিতে আর ওদের বাড়িতে আমরা যেন না যাই তার জন্য বারণ করতে এসেছিল? এই ঘটনার যুক্তি ব্যাখ্যা কোনোটাই আমার কাছে নেই। আমার মা আর অন্বেষার মা এই ব্যাপারে আলোচনা করে জানতে পারে আগের দিন রাতে শুধু আমার সাথেই না, অন্বেষার সাথেও নাকি একই ঘটনা ঘটেছিল। তারপর থেকে প্রায় প্রতি রাতেই তনু আমাদের স্বপ্নে আসতো আর বলতো, কেন গেলি আমাদের বাড়িতে? আমি বারণ করেছিলাম না, যাবি না, তাও গেলি? তাহলে চল আমার সাথে, আমরা 3 বন্ধু একসাথে থাকবো। এসব কথা বাড়ির সবাইকে জানালে তারা আমাদের এক ওঝার কাছে নিয়ে যায়। অদ্ভুত ব্যাপার, আমি আর অন্বেষা দুজন একই স্বপ্ন দেখতাম, আর সেই কারণে আমাদের বাড়ির লোক প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ওঝার কাছে নিয়ে যাওয়াতে সেই ওঝা আমাদের ঝাড়ফুঁক করে জল পড়া দেয় আর দুজনকেই একটা তাবিজ ধারণ করতে বলে। সেই তাবিজ ধারণ করার পর আমাদের জ্বর কিছুদিনের মধ্যেই সেরে যায়। পরে আমাদের শরীর ঠিক হলে আমরা জানতে পারি যে সেই দিন রাতে প্রতিদিনের মতো তনুর বাবা মদ্যপ অবস্থায় তনু ও তার মাকে মারধর করে। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তনুর মা স্টোভ থেকে কেরোসিন তেল বার করে তনুর এবং নিজের গায়ে ঢেলে নেয়। প্রথমে দেশলাই দিয়ে নিজের মেয়েকে পোড়ায়, তারপর নিজের গায়ে আগুন দিতে গেলে তার স্বামী তাকে বাধা দেয়। এদিকে তনুর সারা শরীরে আগুন ধরে গেলে ভয় তনুর বাবা বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই পাড়ার লোকজনেরা তনুকে জ্যান্ত পুড়তে দেখে আর তনুর মাকে দেখে যে সে এবার নিজের গায়ে আগুন দেবে। কিছু লোক তনুকে বাঁচাতে যায়। তনুর মা নিজের গায়ে আগুন দিয়েই দিয়েছিল, কিন্তু সেই সময় কিছু লোক সেখানে পৌঁছে গিয়ে তার মাকে কোনো রকমে উদ্ধার করে, কিন্তু তনুকে তারা বাঁচাতে পারেনি। তনুর গায়ের আগুন এতটাই বেশি করে লেগে গিয়েছিল যে ওকে বাঁচানো সম্ভব হয়নি।
পরে পুলিশ এসে তনুর মাকে নিয়ে যায় ও বেশ কিছুদিন পর বোলপুর থেকে তনুর বাবাকে পুলিশ অ্যারেস্ট করে। এই ঘটনার রেশ কাটতে আমাদের বেশ কয়েক মাস সময় লেগে গিয়েছিল। আজ এই ঘটনার 17 বছর পার হয়ে গেলেও ঘটনাটা লিখতে গিয়ে আমার হাত কেঁপেছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বা অনুভূতিটা লিখে বা কাউকে বলে বোঝানো যাবে না। শুধু যারা এরকম কিছুর সম্মুখীন হয়েছে একমাত্র তারাই শুধু উপলব্ধি করতে পারবে। ঘটনাটা অনেকটাই বড় হয়ে গেল, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে তোমার সুন্দর গলায় এই ঘটনাটি শোনালে খুব খুশি হব। তুমি এবং প্রেতপক্ষ পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সকলের এই ভালোবাসার চ্যানেল প্রেতপক্ষ যেন আরো অনেক এগিয়ে যায়, এটাই কামনা করি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল দ্বিতীয় ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা কিন্তু শুনে নিলাম। সত্যি রিয়া এবং তার বান্ধবী অন্বেষা, ওদের দুজনের সাথেই যা ঘটেছে সেটা সত্যি কল্পনার অতীত। যার সাথে এরকম ঘটনা ঘটে সেই বুঝতে পারে যে তার সাথে কি ঘটে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে ইতি ব্রহ্ম, মামনি শ, দীপ সরকার, সুরজ ধানুকি, নন্দিতা পাল, টিএন ট্রাম্প লিখেছে খুব সুন্দর লাগলো ফার্স্ট ঘটনাটা, অসাধারণ সেকেন্ডটা ভালো লাগলো, ফাটাফাটি কোনো কথা হবে না। কমেন্ট করেছে এস জে ভ্লগ, অসীমা মণ্ডল, তন্ময় মণ্ডল, প্রীতি দাস, সরস্বতী হালদার, প্রতনু ব্যানার্জি, স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে এখানে স্বাভাবিক একটি বিভ্রম, তোমার প্রেজেন্টেশন সবসময় খুব ভালো হয়, শুভ শারদিয়া ইন অ্যাডভান্স, আমাদের প্রেতপক্ষ পরিবার আরো অনেক বড় হোক। প্রসেনজিদ্দা 5332 লিখেছে দাদা কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম, ব্যস্ততার কারণে প্রতিটা এপিসোড শুনি কিন্তু কমেন্ট করা হয় না। তুমি কেমন আছো দাদা? আমাদের এখানে তো চারিদিকে বন্যা হয়েছে, তোমাদের ওখানে কেমন অবস্থা? আমতা জয়পুর চারিদিক বন্যায় ভাসছে, খুবই খারাপ অবস্থা। আমাদের কলকাতার অবস্থা তো ঠিকই আছে, কিন্তু খবরে দেখতে পাই যে বন্যা কবলিত এলাকায় যে কি অবস্থা, ঘরের মধ্যে জল ঢুকে গেছে, রাস্তা ডুবে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। কবে যে আমাদের রাজ্যের নিকাশি ব্যবস্থা ঠিক হবে বা এইসব সমস্যা থেকে আমাদের রাজ্য মুক্তি পাবে সেটা সত্যিই জানা নেই। কমেন্ট করেছে অমৃতা ব্যানার্জি, সোমনাথ দাস, পারমিতা চৌধুরী, সুদেশনা সিনহা রয় আর বিজলি বিশ্বাস। এই সবকটা কমেন্টই এসছে মৃত প্রেমিকার নিশির ডাকে সাড়া দেবার ঘটনা প্রেতপক্ষের 241 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।